Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকের কিন্তু প্রাইমারি টেট 2024-এর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রাইমারি টেট 2024-এর জন্য কিন্তু অলরেডি প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি অবশ্যই করে। এর আগে কিন্তু বাংলা প্যাডাগজির একটা প্র্যাকটিস সেট আমরা করেছি। ওকে, দেখো আজকের কিন্তু বাংলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট রয়েছে বাংলা প্যাডাগজি থেকে, যেখানে সম্পূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন রয়েছে এবং সিটেটের থেকে কিছু প্রশ্ন সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে নেওয়া হয়েছে। ওকে, তোমরা বিগত 2 বছরের প্রশ্ন 22 এবং 23-এর প্রশ্ন দেখলে তোমরা দেখতে পাবে যে সিটেটের আদলে কিন্তু পর্ষদ প্রশ্ন করছে। তাই আমরা সিটেটটা অবশ্যই করে ফলো করব। তাই সিটেট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে নিয়েছি। আজকের 30টি প্রশ্ন রয়েছে। তো আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের বন্ধুরা দেখো প্র্যাকটিস সেট রয়েছে 2। ওকে, আজকের প্র্যাকটিস সেট রয়েছে 2। এর আগে একটি প্র্যাকটিস সেট আমরা দিয়েছি। ওকে, আর বন্ধুরা দেখো 2023 সালের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে 2023 সালের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছে, অনেক উন্নত মানের প্রশ্ন হয়েছে। তাই আমাদেরকে কিন্তু একদম সম্পূর্ণ ভেরি ইম্পর্টেন্ট এবং কোয়ালিটিপূর্ণ প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আজকের সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণ সিটেটের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন এবং সম্পূর্ণ উন্নত মানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তাই কিন্তু আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেকে বলছি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে তোমরা মিস করে যেতে পারো। ওকে, আর অবশ্যই করে তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারো। দেখো আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যাও। দেখো টেলিগ্রামে গিয়ে তোমরা ডিএম লার্ন একাডেমি করে সার্চ করতে পারো। তাছাড়া ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা অবশ্যই করে সমস্ত পিডিএফ এবং সমস্ত তথ্যাদি নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, এবং তোমরা অবশ্যই করে যারা ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক অবশ্যই করে দেবে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, তোমাদের একটা করে লাইক কিন্তু আমাদেরকে অনেকটা ইন্সপিরেশন জাগায়। তাই প্রত্যেকে বলছি অবশ্যই করে লাইক করে দেবে। এবং যদি কোথাও ভিডিও কোনো সমস্যা থাকে বা কেমন ধরনের তোমরা পেতে চাচ্ছ প্র্যাকটিসের, অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। ওকে, তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে দেখে নেব বাংলা প্যাডাগজি প্র্যাকটিসের 2 এর গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন। তো দেখে নিই চলো কি কি প্রশ্ন রয়েছে বেশি কথা না বাড়িয়ে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো কেবল মানব শিশুই বাংলা ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এটা কে বলেছেন? দেখো কে বলেছেন, পিটার চমস্কি, ব্লুমফিল্ড না ম্যাকনিল। অবশ্যই করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে কেবল মানব শিশু হচ্ছে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই যে উক্তিটি কিন্তু বলেছিলেন কে? চমস্কি। দেখো এরকম বিভিন্ন দার্শনিকের বিভিন্ন উক্তি রয়েছে, সেই উক্তিগুলো অবশ্যই করে ভাষা নিয়ে যে সকল উক্তি রয়েছে সেই উক্তিগুলো তোমাদেরকে ভালো করে রাখতে হবে। এবং আমি চেষ্টা করবো ভাষার নিয়ে বিভিন্ন যে সকল উক্তিগুলো, যে সকল দার্শনিক তারা বিভিন্ন উক্তি দিয়েছে সেই উক্তিগুলো নিয়ে একটা প্র্যাকটিস সেট করে দেওয়ার। ওকে, নেক্সট পরটা দেখো কি বলেছে, বিদ্যমান স্কিমাগুলিতে নতুন তত্ত্ব ফিট করাকে বলে। দেখো বিদ্যমান স্কিমাগুলিতে নতুন তত্ত্ব ফিট করাকে বলে কি বলে? দেখো সামঞ্জস্যপূর্ণ আত্মীকরণ, সংগঠন না বাসস্থান। দেখো স্কিমা অবশ্যই তোমরা জানো, পাইজের থিওরি বা পিয়াজের যে স্কিমার যে তত্ত্ব, সেখানে কিন্তু আমরা সেই তত্ত্বে 3টে মূল ধারণা আমরা দেখতে পাই। সেটা কি কি? দেখো একটা হচ্ছে কি আবাসন বা বাসস্থান, আর একটা হচ্ছে কি আত্মীকরণ। ওকে, আর একটা হচ্ছে কি ভারসাম্য বা সামঞ্জস্য। ওকে, তো আমরা কিন্তু এই 3টে পেঁয়াজের যে স্কিমা রয়েছে সেই স্কিমার মূল যে 3টে ধারণা রয়েছে, এর মধ্যে এই 3টে ধারণা আমরা একটু ডিটেলসে আলোচনা করি। দেখো আগে আমাদের জানতে হবে স্কিমাটা কি। স্কিমা হচ্ছে কি পেঁয়াজের থিওরিতে বা পেঁয়াজের তত্ত্বে স্কিমা হচ্ছে একটা মানসিক বিকাশের ধাপ, চিন্তার একটা হচ্ছে বিশেষ কাঠামো, আর সুসংগঠিত কাজ করার একটা ক্ষমতা। ওকে, পাইজের
থিওরিতে স্কিমা হচ্ছে একটা মানসিক অবস্থা যেখানে যে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের একটা সংগঠিত প্যাকেজ, অর্থাৎ বিভিন্ন বিষয়গুলি শিশুর স্মৃতিতে একসঙ্গে সংরক্ষিত বা সংগঠিত হওয়ার যে একটা অংশ, সেটাকে পিয়াজে স্কিমা বলে নিয়ে আখ্যা দিয়েছেন। ওকে, তাহলে স্কিমা হচ্ছে কি? স্কিমা হচ্ছে একটা মানসিক উপস্থাপনা, অর্থাৎ সমস্ত তথ্যগুলোকে তার দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত করার একটা প্যাকেট বা একটা পুরো মানসিক উপস্থাপনা। ওকে, তাহলে এই স্কিমার যে ধারণা, স্কিমার মূল তিনটে ধারণা রয়েছে। সেটা হচ্ছে কি? আবাসন বা বাসস্থান, আর একটা হচ্ছে কি দেখো আত্মীকরণ, আর একটা হচ্ছে ভারসাম্য বা সামঞ্জস্য, যেটা আমরা বলতে পারি। ওকে, এবারে দেখো এই যে স্কিমাগুলিতে নতুন তথ্য ফিট করাকে কোনটা বলবো আমরা? যখন স্কিমাগুলির মধ্যে নতুন তথ্য ফিট করা হবে তখন কিন্তু তাকে আত্মীকরণ বলা হয়। ওকে, যখন স্কিমার মধ্যে নতুন তথ্য ফিট করা হবে তখন তাকে বলা হচ্ছে কি? আত্মীকরণ। ওকে, এবার দেখো আবাসন বা বাসস্থান। ওকে, দেখো আবাসন, এই আবাসন হচ্ছে একটি নতুন অভিজ্ঞতার সাথে মানানসই একটি বিদ্যমান স্কিমার পরিবর্তন, অর্থাৎ নতুন অভিজ্ঞতার সাথে একটা যে মানানসই স্কিমার একটা পরিবর্তনকে বলা হচ্ছে কি? আবাসন। ওকে, আর একটা হচ্ছে কি? ভারসাম্য। তাহলে ভারসাম্যটা কি? দেখো ভারসাম্য বা সামঞ্জস্য যদি বলি আমরা, এটা একটা হচ্ছে বিদ্যমান স্কিমা, এখানে কি হচ্ছে? নতুন তথ্যের ভারসাম্য খুঁজে বের করার একটা প্রক্রিয়া, নতুন তথ্যগুলিকে খুঁজে বের করার একটা প্রক্রিয়াকে বোঝায়। এটা হচ্ছে কি? ভারসাম্য। ওকে, এটা একটা বিদ্যমান স্কিমা, আর এর মধ্যে নতুন তথ্যগুলি কিন্তু ভারসাম্য খুঁজে বের করার হচ্ছে কি একটা প্রক্রিয়া। এটা হচ্ছে কি? ভারসাম্য বা সামঞ্জস্য। ওকে, আর নতুন তথ্য ফিট করাগুলোকে কি বলা হচ্ছে কি? আত্মীকরণ। তো দেখো স্কিমাটা কিন্তু আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। চলো নেক্সট। শিশু কুইং শব্দটি কোন সময়ে করে? দেখো শিশু কিন্তু দুটি শব্দ করে, একটা হচ্ছে কি কুইং আর একটা হচ্ছে কি ব্যাবলিং। অর্থাৎ শিশু 6 সপ্তাহে একটা কুকু একটা আওয়াজ করে। ওকে, কুকু শব্দ করে 6 সপ্তাহে। তাহলে 6 সপ্তাহের পর থেকে সে একটা কুকু আওয়াজ করতে শুরু করে, সেই আওয়াজটাকে কিন্তু বলা হচ্ছে কি? কুইং। সেই আওয়াজটাকে বলা হচ্ছে কি? কুইং। অর্থাৎ এখানে দেখো বিটটা, এখানে সঠিক উত্তর হচ্ছে কি? কুইং হচ্ছে 6 সপ্তাহ করে, কিন্তু ব্যাবলিংটা হচ্ছে কি? 6 মাস বয়সে সে কিন্তু আওয়াজটা করে, ব্যাবলিংটা। ওকে, তাহলে শিশুটা হচ্ছে কি 6 সপ্তাহ, আর ব্যাবলিং শিশুর হচ্ছে কুইং 6 সপ্তাহ, এবং ব্যাবলিংটা কি হচ্ছে 6 মাস। ওকে, এই দুটো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুটো হয় কুইং নয় ব্যাবলিং এর মধ্যে কিন্তু পরীক্ষায় খুবই আসে। ওকে, নেক্সট পরটা দেখো, উল্লেখিত কোন ভাষাগুলি ভারত সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে? তাহলে কোন ভাষাগুলি ভারত সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে? দেখো সংস্কৃত, তামিল, ডোগরি, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। হিন্দি, তেলেগু, ডোগরি, কন্নড়, মালায়ালাম, সংস্কৃত এবং ওড়িয়া। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি এবং উড়িয়া। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। দেখো যে ভাষাগুলি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে সেটি হচ্ছে কি? দেখো সেটি হচ্ছে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড় এবং উড়িয়া। ওকে, ডিটা হচ্ছে এখানে সঠিক উত্তর, সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। নেক্সট পরেরটা দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে?
ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? দেখো ব্যাকরণ শিক্ষার কিন্তু কতগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে এখানে মুখ্য উদ্দেশ্যটা কি এখানে আমাকে কিন্তু চেয়েছে। দেখো সিটের 2014 প্রশ্ন এসেছিল, এটা দেখো বলেছে শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। দেখো ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য যে মূল বা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কি ব্যাকরণ শেখানো হয়। এর কারণ হচ্ছে দেখো স্মৃতিশক্তি বাড়ানো তো কোনোভাবেই নয়, ঠিক আছে, আর উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। ব্যাকরণ শিখালে যে সে উচ্চারণ ও নির্ভুল উন্নতি সাধন ব্যবহার করবে বা তার উন্নতি হবে সেটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। ওকে, আর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, অর্থাৎ শিশুর যে বা শিক্ষার্থীর যে সামগ্রিক দক্ষতা তার এই মূল্যায়নের জন্য কিন্তু ব্যাকরণ শেখানো হয় না। ওকে, মূলত কি হচ্ছে শিশুর কিন্তু বা শিক্ষার্থীর যে বাচন দক্ষতা, ঠিক আছে, সেই বাচন দক্ষতার কিন্তু উন্নয়নে হচ্ছে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য। ওকে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। মাতৃভাষাতে শিক্ষা দেওয়া উচিত দেখো কোন পদ্ধতির মাধ্যমে? আরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী ও আরোহী পদ্ধতির মাধ্যমে, কোনোটিই নয়। দেখো দুটো পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। যে প্রাচীন দুটি পদ্ধতি সেটা হচ্ছে কি আরোহী পদ্ধতি আর একটা অবরোহী পদ্ধতি। দেখো আরোহী পদ্ধতি কি হচ্ছে কতগুলি উদাহরণ থেকে একটা সূত্রে পৌঁছায়। ওকে, অর্থাৎ বিশেষ থেকে সাধারণে। আর অবরোহী পদ্ধতি কি হচ্ছে সাধারণ থেকে বিশেষে যায়। ওকে, অর্থাৎ প্রথমে সূত্রটাকে বিশ্লেষণ করে তারপর আমরা উদাহরণে যাই হচ্ছে অবরোহী পদ্ধতিতে। আর আরোহী পদ্ধতি কি হচ্ছে না প্রথমে আমরা একটা উদাহরণ নিলাম, উদাহরণ থেকে তারপরে সেটাকে আমরা সূত্রের দিকে এগিয়ে যাই। তো দেখো মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত কিন্তু অবশ্যই করে আরোহী পদ্ধতির মাধ্যমে। ওকে, নেক্সট পরেরটা দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে কি বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতি। দেখো বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয়। একটু আগে আমি বললাম যে উদাহরণের সাহায্যে আস্তে আস্তে আমরা একটা সূত্রের দিকে পৌঁছে যাই, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। ওকে, সেটা হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। দেখো ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে জিটিএম অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড আর ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পরেরটা 8 নম্বর প্রশ্ন কি বলেছে, আপনি জিজ্ঞাসা করুন আমাদের লক্ষ্য কি। আমি উত্তর দিতে পারি একটি শব্দে বিজয়। তাহলে আপনি জিজ্ঞাসা করছেন যে আমাদের লক্ষ্য কি, আমি কি উত্তর দিচ্ছি এখানে যে একটি শব্দে বিজয়। এমন একটি প্রশ্নকে বলা হয়, দেখো এইরকম প্রশ্নকে কি বলা হচ্ছে বিশ্লেষণ। দেখো বিশ্লেষণ তো কোনোভাবে নয়, এখানে একটি মাত্র শব্দে কিন্তু উত্তর দেওয়া হচ্ছে, তাহলে প্রথমে আমরা বিশ্লেষণটা কি করবো এলিমিনেট করে দেবো। দেখো প্যাডাগজির প্রশ্নের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বা একটি প্রসেস হচ্ছে উত্তরটাকে বাছাই করা। প্রথমে আমরা এলিমিনেশন পদ্ধতি আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অবশ্যই দেখো তোমরা বন্ধুরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও। ওকে, আর তোমাদের বা তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো এখন সাবস্ক্রাইব করে চটপট করে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে ভুলবে না। ওকে, তারপরটা দেখো বিটটা কি বলছে আলংকারিক রীতি অনুসারে। দেখো এরকম যে সবসময় যে আমাদের একটি শব্দে উত্তর দিতে হবে এরকম কোনো রীতি কি আছে না, তাহলে এখানে রীতি অনুসারী এটা কিন্তু আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। তারপর দেখো তাৎক্ষণিক আর আলংকারিক। দেখো এইরকম যখন একটি শব্দে উত্তরটা দিলাম এই ধরনের প্রশ্নকে কিন্তু আমরা কি বলতে পারি, এই ধরনের প্রশ্নকে আমরা আলংকারিক বলতে পারি। ওকে, নেক্সট পরেরটা দেখো 9 নম্বর প্রশ্ন চলে এলাম, কি বলেছে দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের বা লিসেনিং বিহেভিয়ার বর্ণনা দেয় না বলেছে আগে। দেখো তাহলে নেগেটিভ কোশ্চেন আমাদের এখানে কোনগুলো বর্ণনা দেয় আমরা সেইগুলো আগে বের করে নেব। ওকে, দেখো মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্ববর্ণনা করতে পারে। অবশ্যই যদি কোনো বক্তা
কিছু বলছে, তার সেই বক্তব্যগুলো যদি আমরা ভালোভাবে শুনতে পারি, তাহলে তার সম্পর্কে কিন্তু আমরা কিছু পূর্বানুমান করতে পারি, বা তিনি কেমন ধরনের মানুষ, তার বক্তব্য, তার কথাবার্তা দেখলে কিন্তু আমরা কিছুটা হলেও আমরা অনুমান করতে পারি। ওকে, তারপরে দেখো এটা তাহলে ঠিক আছে, মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার সময় কান বন্ধ রাখতে, অবশ্যই কিন্তু অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত কথার সময় কিন্তু কান বন্ধ রাখতে পারে। ওকে, তাহলে এটা কিন্তু ঠিকই। তারপরে দেখো কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রকৃতিগতভাবে ভালো শ্রোতা হওয়া যায়। ওকে, দেখো তাহলে এটা কিন্তু এখানে কোনোভাবেই মিলছে না। দেখো এটা হচ্ছে শ্রবণগত আচরণের একটা বর্ণনা দেয় না বলেছি, তাহলে এখানে এই প্রশিক্ষণ ছাড়াই ভালোভাবে শ্রোতা হওয়া যায়, এর কোনো শ্রবণগতভাবে কোনো একটা বর্ণনা কি বোঝাচ্ছে না। তারপরে দেখো যাবতীয় যোগাযোগ অত্যন্ত অর্ধেক অংশে অধিকার করে থাকে শোনা। অবশ্যই দেখো যোগাযোগের যে ব্যবস্থাপনা, আমরা যদি কারোর সঙ্গে কারো ইন্টারাক্ট করতে থাকি, যোগাযোগ করতে থাকি, তাহলে সেটা কি হবে, অবশ্যই শোনা, বলা, শোনা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। অর্থাৎ আমি যদি তার কথা পরিষ্কারভাবে না শুনতে পাই, তাহলে কিন্তু আমি তার বলতে পারবো না বা যোগাযোগটা করতে পারবো না, তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও ঠিক আছে। কিন্তু এখানে দেখো সঠিক উত্তরটি কি হবে, সিটটা। ওকে, নেক্সট পরেরটা বলেছে পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য পাঠ এর বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্ক বুঝতে সাহায্য করে। অর্থাৎ কোন অংশটা ছাত্রছাত্রীদের অন্যান্য যে সকল অংশ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, তার সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করে। অবশ্যই আমরা কিন্তু দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি প্রেডিকেট, মানে উদ্দেশ্য আর বিধেয়কে আমরা দুটো ভাবে কিন্তু ভাগ করেছি। ওকে, অর্থাৎ যে কাজটি করছে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য যে কাজটি করছে সেটা হচ্ছে কি বিধেয়। ওকে, তাহলে এই উদ্দেশ্য যেটা, সেটা নিশ্চয়ই কোনো বিশেষ হবে, ঠিক আছে। তাহলে এই একটা ছাত্র একটি বাক্যের নাম বিশেষ্য বা বিশেষ্য যেটা থাকবে, সেই বিশেষ্যটা কিন্তু অন্যান্য অংশগুলির মধ্যে একটা সম্পর্ক বুঝতে সাহায্য করবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি নাম বিশেষ্য, অর্থাৎ বক্তা, ওকে, বা উদ্দেশ্য। ক্রিয়া বিশেষণ তো নয় কোনোভাবেই, সর্বনামও নয়, ক্রিয়াপদ গুচ্ছ নয়। নেক্সট পরেরটা দেখো 11 নম্বর কি বলেছে দেখো, স্কিমিং কি? বিভিন্ন ভাবনা, প্রয়োগ এবং তত্ত্ব সকলের সজ্জা বিষয়ে মতামত নির্মাণ করা, খুব দ্রুত কোন গ্রন্থ বা পাঠ্যাংশটির উপর চোখ বোলানো, তার বিষয়ে ভাবনা এবং মূল বক্তব্য বুঝে নেওয়া, গ্রন্থ বা পাঠ্যাংশটি খুঁটিনাটি সমেত পড়ে ফেলা, যা বিশেষ বিষয় তত্ত্ব খুঁজে নেওয়া যায় এবং অপ্রাসঙ্গিক ঘটনাবলী বা বিবরণকে ছেঁটে ফেলা যায়, আর পাঠ্য বিষয় থেকে তথ্যাবলী নিয়ে একটি লেখ্যরূপ সৃষ্টি করা। দেখো স্কিমিং আর স্ক্যানিং এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। অবশ্যই স্কিমিং এবং স্ক্যানিং দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো স্কিপ মানে কি, আমরা কোনো বিষয় কিন্তু, আমি যে প্রথমে বললাম তোমরা কেউ স্কিপ করো, অর্থাৎ আমরা স্কিপ করে কেটে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পারি। আর স্ক্যানিং মানে কি, পুরোপুরিভাবে স্ক্যানিং মানে খোঁজা, একদম পুরোপুরিভাবে খুঁজে আমরা সেটাকে, তার মধ্যে কি আছে না আছে সেটা আমরা বের করি। ওকে, তাহলে স্কিমিং আর স্ক্যানিং, অর্থাৎ স্ক্যানিংটা হচ্ছে কি কোনো বিষয়কে পুরোপুরিভাবে পড়ে, খুঁটিনাটিভাবে পড়ে তার মধ্যে যে তথ্য বের করাটা, সেটা হচ্ছে কি স্ক্যানিং। আর স্কিমিং অর্থাৎ কোনো বিষয়ের ওপর চোখ বুলিয়ে তার যে ভাবনাটা বা তার যে মূল বিষয়টা, সেটাকে কিন্তু বুঝে নেওয়া হচ্ছে কি স্কিমিং। ওকে, তাহলে এখানে দেখো স্কিমিং কোনটা হবে, দেখো খুব দ্রুত কোনো গ্রন্থ বা পাঠ্যাংশ পড়ে তার যে মূল বক্তব্য সেটাকে বুঝে নেওয়া হচ্ছে কি স্কিমিং। ওকে, নেক্সট পরেরটা দেখো 12 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সূক্ষ্ম তালিকা শক্তির বা ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ। দেখো ফাইন মোটর স্কিল অর্থাৎ সূক্ষ্ম চালিকা শক্তি, আর একটা হচ্ছে কি স্থূল চালিকা শক্তি।
সূক্ষ্ম চালিকা শক্তি মানে আমাদের যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার যে চালিকা শক্তি, অর্থাৎ যেমন আমরা যদি ধরি এই হাতের আঙুল, ওকে, আঙুলের মধ্য দিয়ে কোনো কিছু আমরা লিখছি, এই যে হাতের আঙুলের যে চালিকা শক্তির যে বিকাশ, অর্থাৎ হাতের আঙুলটা যে চলছে সেই বিকাশটা যে সূক্ষ্ম চালিকা শক্তির। আর আমরা টোটালি যে হাতটাকে এইভাবে নড়াচ্ছি বা শরীরটাকে পুরোপুরিভাবে নড়াচ্ছি বা পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরিভাবে নড়াচ্ছি, এটা হচ্ছে কি স্থূল চালিকা শক্তি। ওকে, আর এই সূক্ষ্ম চালিকা শক্তির উদাহরণটা কি হচ্ছে দেখুন, আমরা ছোট ছোট যে সকল কাজ করি ছোট ছোট দিয়ে মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সেটা হচ্ছে কি সূক্ষ্ম চালিকা শক্তি। আর সেখানে সূক্ষ্ম চালিকা শক্তি হচ্ছে দেখো লিখন, আমরা হাতের আঙুল দিয়ে পেন দিয়ে লিখছি। ওকে, আর দেখো লম্ফন তো আমাদের সম্পূর্ণ শরীর। ওকে, স্থূল চালিকা শক্তি আরোহণ, কোথাও আরোহণ করা হচ্ছে, পঠন আমরা পড়ছি। ওকে, নেক্সট পরেরটা দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার আইন অধিকার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ 2009 বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষায় কি বলা হয়েছিল? দেখো বলেছে বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, অতিরিক্ত কোচিং এর ব্যবস্থা রাখতে হবে, লেখাপড়া না করলে শাস্তির ব্যবস্থা করতে হবে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কম গুরুত্ব দিতে হবে। দেখো 2009 কিন্তু মূল যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে শিশু শিক্ষা বা শিক্ষাকে শিশু কেন্দ্রিক একটা গড়ে তোলার। ওকে, শিশু কেন্দ্রিক পদ্ধতি কিন্তু অনুসরণ করার কথা বলেছে। তাহলে শিশু কেন্দ্রিক পদ্ধতিটা এখানে দেখো আমাদের প্রথম অপশানে রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষাটা হবে কি বন্ধুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ বলা হয়েছিল যে এর টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু 13 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে এরটা। নেক্সট পরেরটা দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে? অর্থাৎ কোন স্তর পর্যন্ত যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ে তারা নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে সেগুলো নির্ধারণ করার জন্য বা তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য রাখতে হবে? দেখো সংযোগ স্থাপনের জন্য সর্বনাম ও সংযোজকমূলক অব্যয়ের ব্যবহার। দেখো সর্বনাম এবং সংযোগমূলক ব্যবহার, অব্যয়ের যে ব্যবহার, সেখানে এখানে দ্বিতীয় শ্রেণীর কথা বলা আছে, এটা কিন্তু কোনোভাবে এখানে প্রযোজ্য নয়। তারপরে বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্য মেলানো। দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র সে কি বর্ণনার সঙ্গে অনুচ্ছেদের যে গঠনগত বৈশিষ্ট্য আছে সেগুলো কি মেলাতে পারবে? এটা কিন্তু এক্ষেত্রে উপযোগী নয়। ওকে, অনুচ্ছেদের সারমর্ম উপস্থাপনা। দেখো অনুচ্ছেদের সারমর্ম উপস্থাপনা সে কিন্তু কোনো অনুচ্ছেদটা পড়ে তার সারমর্ম উপস্থাপনা সে কিন্তু করতে পারবে না। ওকে, তাহলে এটা কিন্তু এখানে হবে না। দেখো পড়ে থাকলো আমাদের ডিটটা কি বলেছে, দেখো ছাপার অক্ষরগুলি চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙুলের সাহায্যে দেখো। অবশ্যই কিন্তু ছাপার অক্ষরগুলো চিনবে এবং তার মধ্যে শব্দগুলো বলবে এবং তার কোথাও কি অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু সে দেখাবে। ওকে, তাহলে ডিটটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরেরটা দেখো বলছে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয়। দেখো পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয়। পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে কি বলা হচ্ছে? ধারণা নির্মাণ বা কনসেপ্ট ফরমেশন, শিক্ষার স্থানান্তরকরণ, ট্রান্সফার অফ লার্নিং, প্রশ্ন করার কৌশল, কোশ্চেনিং টেকনিক, তারপরে দেখো প্রত্যক্ষ ব্যাখ্যা বিশ্লেষণ প্রদর্শন অর্থাৎ লাইভ ডেমনস্ট্রেশন। ওকে, দেখো ধারণা নির্মাণ পূর্ব অভিজ্ঞতার যে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন নির্ভরশীলতা সেটাকে কিন্তু অর্থাৎ পূর্বে শিক্ষার্থী যে অভিজ্ঞতাটা শিখেছে সেটি কিন্তু অন্য কোনো স্থানে বা অন্য কোনো জায়গায় সেটাকে আবার স্থাপন করতে পারবে, সেই নির্ভরশীলতাকে কিন্তু বলা হচ্ছে কি দেখো এক স্থানের শিক্ষাকে কিন্তু সে আরেক স্থানে ট্রান্সফার করছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে শিক্ষার স্থানান্তরকরণ বা ট্রান্সফার অফ লার্নিং। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো পাঠ সংলগ্নতা বা টেক্সচুয়াল কোহেনশন বলতে কি বোঝায়? দেখো পাঠ সংলগ্নতা অর্থাৎ পাঠের সঙ্গে যেগুলো সংলগ্ন অর্থাৎ সংযুক্ত বলতে পারি আমরা, ঠিক আছে, সেটা কি হচ্ছে দেখো বাক্য বা অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার,
অনুচ্ছেদ গঠন এমনভাবে করা যাতে কাহিনী পরস্পর পারম্পর্য রক্ষিত হয়, এটা তো কোনোভাবেই নয়। তারপরে দেখো একটি অনুচ্ছেদ কার্যকরণ সূত্রে তথ্যগুলি তুলে দেওয়া, এটাও না। তারপরে দেখো একটি দীর্ঘ ছেদহীন পাঠ রচনা করে যথোচ্চক্রমে জ্ঞাতব্য বিষয়গুলি তুলে দেওয়া, এটাও নয়। তাহলে এখানে দেখো অবশ্যই কিন্তু বাক্যের যে অনুচ্ছেদগুলির মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যে আর সংলগ্নতা বলছে, অর্থাৎ একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক গঠন করার জন্য যে সর্বনাম বা সংযোজী অব্যয় বা সমার্থক শব্দ তার ব্যবহার। ওকে, নেক্সট পরেরটা 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শব্দ সজ্জার বা সাউন্ড সিকোয়েন্স পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাক পটুতা বা কথা বলার দক্ষতাকে বাড়াতে পারে। শব্দ সজ্জার পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাকপটুতা বা কথা বলার দক্ষতাকে বাড়াতে পারে। দেখো কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে যে আপন আপন বয়ান বিবরণ দিতে, কানে শোনা যায় না এমন রেকর্ড কিছু শব্দমালা শিক্ষার্থী শুনিয়ে তাকে বলা যেতে পারে ওই শব্দসজ্জাকে বা শব্দমালাকে গল্পের আকারে বিশ্লেষণ করতে, যে কোনো বাগমূলক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে কিছু উদ্দেশ্যমূলক প্রয়োজনীয় শ্রুতিলিপি দেওয়া যেতে পারে। এইভাবেই বাকপটুতা বাড়ানোর জন্য শিক্ষার্থীর মধ্যে কিছু কার্টুন বা দৃশ্যমূলক ব্যাপার ছড়িয়ে দিয়ে তাদের কথা বলানো। দেখো এখানে কার্টুনের তো কোনো বিষয় থাকবে না। ওকে, যখন সাউন্ড সিকোয়েন্সের বিষয় আসবে তখন কিন্তু অবশ্যই করে তাকে একটা শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাকে বলা যেতে পারে যে সে সেটা নিজের মতন করে আবার বিবরণ দিতে। ওকে, তাহলে শব্দসজ্জা বা সাউন্ড সিকোয়েন্সের যে পরম্পরা সেটা কিন্তু এখানে আমাদের একটা ঘটনা শুনিয়ে সেটাকে আবার বিবরণ দিতে বললে তার মধ্যে কিন্তু একটা সাউন্ড সিকোয়েন্সের বিষয় গঠিত হয়। ওকে, বা বাকপটুতা তার মধ্যে দিয়ে বেড়ে ওঠে। নেক্সট পরেরটা দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং মানে অপরিচিত শব্দগুলি অর্থ অনুমান করা, আনন্দের জন্য বা সাধারণভাবে বোঝাপড়া, অন্তর্নিহিত কেন্দ্রীয় ভাববস্তু বোঝা। তারপর বলছে দেখো পাঠ্যবস্তুর সামগ্রিক বিষয় পূর্বানুমান করা। দেখো এক্সটেন্সিভ রিডিং আর ইন্টেন্সিভ রিডিং, অর্থাৎ একটা হচ্ছে কি ব্যাপক পাঠ আর একটা হচ্ছে নিবিড় পাঠ। ওকে, একটা হচ্ছে এক্সটেন্সিভ আর একটা হচ্ছে ইন্টেন্সিভ, দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে লাইক করো, প্রত্যেককে অনুরোধ করছি, এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। দেখো কি বলছে, ব্যাপক পাঠ এক্সটেন্সিভ রিডিং মানে অপরিচিত শব্দগুলি অর্থ অনুমান। দেখো আগে আমাদের জানতে হবে কি ব্যাপক পাঠটা কি, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিংটা কি। দেখো ব্যাপক পাঠ বলতে আমরা যেটা বুঝি, দেখো ব্যাপক পাঠ বলতে আমরা যে পাঠের মধ্য দিয়ে কোনো বিষয়বস্তু আনন্দের জন্য বা সাধারণভাবে আমরা পড়ে তার একটা জিস্ট বা সেটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ব্যাপক পাঠ বা ইন্টেন্সিভ রিডিং। ওকে, আর এক্সটেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ, অর্থাৎ নিবিড় মানে ঘন, অর্থাৎ একদম পুরোপুরিভাবে সেই বিষয়টা থেকে পুরোপুরিভাবে আমরা সমস্ত খুঁটিনাটি বিষয়টাকে পড়ে সেই সমস্ত বিষয়ের একটা ভাববস্তুকে আমরা কেন্দ্রীয় ভাববস্তুকে বুঝে তার মধ্যে কি রয়েছে সেটাকে আমরা সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে বোঝার জন্য বা সেটাকে আমরা আবার সারমর্ম তৈরি করার জন্য যখন সেটাকে আমরা পড়ি, সেটা হচ্ছে কি নিবিড় পাঠ। ওকে, তাহলে এক্সটেন্সিভ রিডিংটা হচ্ছে কি কোনো বিষয় একটা আনন্দের জন্য পড়া বা অল্প সময়ের জন্য সাধারণভাবে বোঝার জন্য পড়া। ওকে, আর ইন্টেন্সিভ রিডিং হচ্ছে কি নিবিড় পাঠ, অর্থাৎ সেই বিষয়টাকে খুঁটিনাটি ভাবে পড়ে তার মধ্যে অন্তর্নিহিত যে বিষয়টা রয়েছে সেটাকে বের করা। ওকে, তাহলে এখানে এক্সটেন্সিভ রিডিংটা হচ্ছে কি আনন্দের জন্য বা সাধারণভাবে বোঝাপড়ার জন্য পড়া। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হয়ে যাবে, দেখো বিটটা। ওকে, নেক্সট পরেরটা দেখো বন্ধুরা 19 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিশুদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়। দেখো কোন পদ্ধতিতে ভাষা শিক্ষার জন্য আদর্শ নয় বলেছে, নেগেটিভ, অর্থাৎ আমরা কোনগুলো আদর্শ বার করবো। দেখো গান ও ছড়ার মাধ্যমে, শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, বাচিক ব্যবহারের মাধ্যমে। অবশ্যই দেখো বাচিক ব্যবহারের মাধ্যমে কিন্তু অবশ্যই তার ভাষা শিক্ষার
একটা আদর্শ বিষয়, গান ও ছড়ার মাধ্যমে আর ছোট বাক্য শব্দের মধ্যে কিন্তু অবশ্যই তার ভাষা শিক্ষার জন্য আদর্শ। কিন্তু দেখো বর্ণমালার মধ্যে থাকা যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো কিন্তু এই যে ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়। ওকে, নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, 20 নম্বর প্রশ্ন, শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? বলছি শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দৃষ্টিকার্য অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়, সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিকার্য নির্দেশ উচ্চ স্তরের দৃষ্টিকার্য নির্দেশ কোনো বক্তৃতা নয়, সরাসরি বক্তৃতা এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত। এবার দেখো বলেছে শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে। আগে কিন্তু প্রশ্নটাকে ভালোভাবে পড়তে হবে। একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তাহলে তার কোনো প্রাথমিক জ্ঞান নেই, সেখানে যদি সরাসরি বক্তব্য আমরা দিই সেখানে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে যেখানে সরাসরি বক্তব্য আছে সেটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। দেখো এটা সরাসরি বক্তব্য আছে, এটা তো সরাসরি বক্তব্য আছে। ওকে, এবার দেখো উচ্চ স্তরের দৃষ্টিকার্য নির্দেশ আর দৃষ্টিকার্য নির্দেশ আর উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ। এখানে দেখো উচ্চ স্তরের দৃষ্টিকার্য নির্দেশ দিলে কিন্তু কোনোভাবেই হবে না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। দেখো পড়ে থাকলো দৃষ্টিকার্য এবং বা অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়, কোনো বক্তৃতা তো অবশ্যই কিন্তু দেয়া যাবে না এবং নির্দিষ্ট একটা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ সেখানে থাকবে। নেক্সট পরেরটা 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? অবশ্যই তারা চিন্তা করতে পারবে। কোন ধরনের প্রশ্ন? সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, বদ্ধ প্রশ্ন অর্থাৎ ক্লোজ এন্ডেড কোশ্চেন আর বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন, ফ্যাকচুয়াল কোশ্চেন। ওকে, দেখো পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন করলে কিন্তু কেবলমাত্র তার চিন্তা শক্তির প্রসার কিন্তু হবে না, আর ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন অর্থাৎ এমন প্রশ্ন করবো সে তার ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেবে, সেটা কিন্তু তার চিন্তার প্রসার আসবে না। আর বদ্ধ প্রশ্ন অবশ্যই কোনোভাবেই নয়। যদি ওপেন এন্ডেড প্রশ্ন হতো বা খোলা প্রশ্ন অবশ্যই কিন্তু চিন্তার প্রসার হতো, তাহলে এটা এখানে হবে না। কিন্তু দেখো বাস্তব তথ্যভিত্তিক প্রশ্ন, যদি বাস্তবের বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা যায় তাহলে সে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করে করবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল ডিটা। নেক্সট পরেরটা দেখো বলছে রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা কি? গ্রহণের ক্ষমতা কোনটি? দেখো যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, উভয়ই ঠিক, কোনোটি নয়। দেখো অবশ্যই রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা, যা বলা হচ্ছে সেটা বোঝার যেমন ক্ষমতা থাকবে, লিখিত ভাষাকে অবশ্যই কিন্তু বোঝার ক্ষমতা থাকবে। তাহলে এই দুটো হচ্ছে সঠিক, তাহলে এখানে কি হচ্ছে উভয় ঠিক। নেক্সট পরেরটা বলছে আরোহী পদ্ধতিতে, দেখো আরোহী পদ্ধতি আমরা এর আগে আলোচনা করে গেলাম, বিশেষ থেকে সাধারণের দিকে, সাধারণ থেকে বিশেষের দিকে, উপরে দুটি ঠিক কোনোটি নয়। দেখো আরোহী পদ্ধতি অবশ্যই কিন্তু আমরা যেটা জানি সেটা একটু আগে আমরা আলোচনা করলাম। দেখো আরোহী পদ্ধতি একটা বিশেষ কিছু থাকবে, অর্থাৎ উদাহরণ থেকে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সূত্রের দিকে যায়, অর্থাৎ বিশেষ কিছু থাকবে, সেই বিশেষ থেকে সেটাকে সরলীকরণ বা সাধারণীকরণ করা হয়। ওকে, নেক্সট পরেরটা বলেছে যদি তত যেমন যখন এই সব সম্ভাবনাবাচক শব্দগুলি যখন ব্যবহার করি তখন একটি কার্যকারণ সূত্র সূচিত হয়, পরের শব্দগুলি অর্থবোধক স্পষ্ট করে, বাক্যের মধ্যে তাদের অবস্থান নির্ণয় করে, তাদের সম্পূর্ণ অর্থ সূচিত হয়। দেখো যখন যদি তত যেমন যখন এগুলো কিন্তু আমরা ব্যবহার করি তখন কিন্তু কোনোভাবেই তাদের সম্পূর্ণ অর্থ সূচিত হয় না, তাহলে এটা কিন্তু আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। দেখো বাক্যের মধ্যে তাদের অবস্থান নির্ণয় করে, কোনোভাবেই কিন্তু তাদের বাক্যের মধ্যে অবস্থান নির্ণয় করে না। যেমন যদি আমরা একটা উদাহরণ দিতে পারি, যত মত তত পথ। দেখো যত মতটা তত পথটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই পথ আর মতটা কিন্তু এখানে উজ্জ্ব করে তুলছে। ওকে, আবার দেখো যখন ডাক্তারবাবু এলেন তখন রোগীটি মারা গেল, তাহলে দেখো যখন তখন এই দুটো বিষয়টাকে, এই যে মাঝখানের বিষয়টাকে কিন্তু উজ্জ্ব করে তুলছে, অর্থাৎ এই যে পরের শব্দগুলি মানে যদি যখন যদি যত মত তত পথ, অর্থাৎ যত পরে যে মতটা রয়েছে তত পথ, অর্থাৎ এর পরে যে শব্দটা তার কিন্তু একটা অর্থবোধক স্পষ্ট করে তুলছে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এই যদি যত যেমন যখন এগুলো কিন্তু
পরের শব্দগুলি কি অর্থবোধক স্পষ্ট করে তোলে। ওকে, নেক্সট পরেরটা কি বলছে দেখো, নিচের কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়ন কাজ নয়? একটি উপযুক্ত মূল্যায়ন কাজ নয় বলেছে দেখো, উন্মুক্ত প্রশ্ন, প্রকল্প, পর্যবেক্ষণ, শিক্ষার্থীর র্যাঙ্কিং। দেখো উন্মুক্ত প্রশ্ন গঠনমূলক মূল্যায়নের কাজ হতে পারে, প্রকল্প হতে অবশ্যই করে পর্যবেক্ষণ, কিন্তু শিক্ষার্থীর যে র্যাঙ্কিং করা সেটা কিন্তু গঠনমূলক কোনো কাজ নয়। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডিটা। নেক্সট পরেরটা দেখো, বলছে ল্যাড এর পূর্ণরূপ কি? ল্যাড এর পূর্ণরূপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। দেখো নম চমস্কি বলেছিল কি, যে প্রত্যেকটা শিশু তার হচ্ছে কি নিজস্ব জন্মগত ক্ষমতার অধিকারী, এবং তার মাথার মধ্যে একটা কিন্তু ল্যাড থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে এখানে ল্যাড এর পুরো নামটা কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নেক্সট পরেরটা দেখো 27 নম্বর প্রশ্ন কি বলছে, যদি লেখাটি সংক্ষিপ্ত, সম্পূর্ণ, প্রথম পুরুষে বর্ণিত, অপ্রাসঙ্গিকতায় বিহীন এবং আবেগপ্রবণ, অতিকথন, দোষশূন্য হয় এবং লেখাটি যুক্তি পারম্পর্যে গঠিত হয়, তাহলে লেখাটিকে বলা যায়। দেখো বলেছে সংক্ষিপ্ত হবে, সম্পূর্ণ হবে, প্রথম পুরুষে বর্ণিত হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু থাকবে না, এবং তার মধ্যে কিছু আবেগ থাকবে, অতি কথন, দোষশূন্য। ওকে, এবং লেখাটি যুক্তি পারম্পর্যে গঠিত হয়। সেটা কি হচ্ছে? স্মারকলিপি, রিপোর্ট, খবরের কাগজ নিবদ্ধ, না শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। দেখো বিজ্ঞাপন তো এরকম কোন রকম বিষয় নয় যেখানে সে প্রথম পুরুষে বর্ণিত থাকে, হ্যাঁ, আবেগপূর্ণ হয়। তাহলে আমাকে সবকটা কিন্তু পয়েন্ট মাথায় রাখতে হবে। দেখো খবরের কাগজ নিবদ্ধ, খবরের কাগজ হচ্ছে লেখাটি যুক্তি পারম্পর্য গঠিত হয়, কিন্তু এখানে দেখো আবেগপ্রবণ তো হয় না কোনোভাবেই, ঠিক আছে, প্রথম পুরুষে বর্ণিত হয় না, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারছি। তারপর রিপোর্টও দেখো রিপোর্ট একটা লেখা যেটা কিন্তু খুব সংক্ষিপ্ত হয় না, এটা একটা বড় মতন হয়, এবং এটা এর মধ্যে আবেগও থাকে না, দোষ শূন্য হয় না, তাহলে এটা কিন্তু এখানে নয়। দেখো অবশ্যই করে যে স্মারকলিপি, অর্থাৎ কোনো মহাপুরুষ হোক বা কোনো মানুষের স্মারকলিপি যদি আমরা লিখতে যাই, সেখানে লেখাটি কিন্তু সংক্ষিপ্ত হয় এবং লেখাটি সম্পূর্ণভাবে লিখতে হয়, এবং কিছু এর মধ্যে কোনো অপ্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতা কিন্তু কিছুই থাকে না, এবং এর মধ্যে কিছু আবেগপ্রবণ কিছু কথাবার্তা অবশ্যই করে থাকে এবং দোষ শূন্য হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্মারকলিপি। নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বাংলা ভাষার মাধ্যমে শিশু সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয়। সুকুমার বৃত্তিগুলির উদাহরণ হলো, দেখো সুকুমার বৃত্তি আমরা জানি কি, দয়া, মায়া, ভয়, মমতা। ওকে, এইগুলো হচ্ছে কি সুকুমার বৃত্তি। তাহলে সুকুমার বৃত্তি এখানে কি হচ্ছে দেখো, সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এটা, দয়া, মায়া, মমতা। এইগুলো হচ্ছে কি মানুষের বা শিশুর সুকুমার বৃত্তি। গল্প পড়া, ছবি আঁকা এগুলো তো নয়, মৌলিক সাহিত্য, শিশু চরিত্র গঠন। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি দেখো এরটা। নেক্সট পরেরটা দেখো 29 নম্বর প্রশ্ন কি বলছে, এনসিএফ 2005 এর সুপারিশ অনুযায়ী স্কুলগুলিতে একটি বিশেষ ক্ষেত্রে পড়া এবং লেখার অধিক দৃষ্টি দিতে হবে এমনটি বলা হয়েছে 2005-এ। সেই বিশেষ ক্ষেত্রটি হলো, দেখো 2005-এ কোন ক্ষেত্রের উপর বিশেষভাবে দৃষ্টি দিয়েছে বা লেখার অধিক দৃষ্টি দিয়েছে, সেটা হচ্ছে পড়া এবং লেখার ক্ষেত্রে। এটা হচ্ছে মাতৃভাষা, হিন্দি, অন্যান্য অভারতীয় ভাষা, না ইংরাজি ভাষা। অবভিয়াসলি দেখো এনসিএফ 2005-এ, ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, অবভিয়াসলি কিন্তু এনসিএফ 2005-এ যে ভাষাটার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি, অবশ্যই তোমরা সবাই জানো, দেখো সেটা হচ্ছে মাতৃভাষা। ওকে, দেখো বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে এখন সাবস্ক্রাইব করো চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে লাইক করে দাও, সঙ্গে সঙ্গে কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখান থেকে কিন্তু সমস্ত তথ্যাদি অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা ডিসক্রিপশন থেকে অবশ্যই করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কি ধরনের তথ্য দেওয়া হবে? এখানে ছাত্ররা সঠিকভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। দেখো বলেছে একটা সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি
শিরোনামে সহ বেছে নিতে বলা হয়েছে। দেখো এখানে শিরোনাম সহ বেছে নিতে বলা হয়েছে। তাহলে এখানে ভালো করে তোমাকে বুঝতে হবে, যখন একটা বিষয়ে শিরোনাম সহ একটা বেছে নিতে বলা হবে, যখন একটা গল্পের বা কোনো বিষয় তার একটা শিরোনাম বেছে নিতে হবে, তখন অবশ্যই তার যে পাঠের যে সারমর্ম সেটাকে কিন্তু তার অনুমান করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, দেখো এরটা। ওকে, তো বন্ধুরা দেখো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন সিটের সহ। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আশা করছি ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেক একটা করে লাইক করে দাও, সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে জানাও কোথাও কোনো সমস্যা থাকলে, যদি অন্যরকম কোনো ভিডিও অবশ্যই পেতে চাও। এবং তোমরা যারা কমেন্ট করছো বিভিন্ন রকমভাবে যে সকল সিটেটের প্রশ্নগুলো আনার জন্য, অবশ্যই আমি সেগুলো আনার চেষ্টা করবো পরপর। থেকে সাবস্ক্রাইব করে নাও, চটপট করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই প্রত্যেকে লাইক করো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।